কতদিন থেকে চলছে এই নাটক? হ্যাঁ, কেউ কার সাথে এই ঘৃণ্য সম্পর্ক তৈরি করেছো তুমি? বলো। তোমাকে প্রাণে মেরে ফেলার আগে তুমি তুমি ভুল বুঝছো আমাকে। আমি এরকম আমি ভুল ভাবছি? বলো। আরে বলছি বলছি আমি তার নাম আমি বলবো না। ভুল তো আমার, তাই তাকে বদনাম করতে চাই না আমি। কি কমতি ছিল আমার মধ্যে? তোমাকে সুখী রাখার জন্য কি করিনি আমি? বিগত 8 বছর ধরে প্রতিদিন সকালে উঠে আমি আই লাভ ইউ বলতাম কিনা বলো? পুরো পাড়ার লোক আমাকে বলতো আমি বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকি, কিন্তু আমি তাতে কিচ্ছু মনে করিনি। আর তুমি কিনা অবৈধ সম্পর্ক করলে। তোমার প্রতিটা চাহিদা পূরণ করেছি আমি। লজ্জা করলো না? নির্লজ্জ কোথাকার। 8 বছরের বাচ্চা আছে আমাদের। আরে অন্তত তার কথা একটু ভাবতে তুমি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মাথা খারাপ হয়ে গেছিল আমার, তাই এইসব করে ফেলেছি। এরকম ভুল আর হবে না আমাকে। ঠিক আছে, ছাড়ো। ক্ষমা করব, কিন্তু ছেলের জন্য তোমাকে ক্ষমা করব না। শুধু আমার ভালোবাসার জন্য তোমাকে ক্ষমা করব আমি। আর যদি কখনো এরকম কাজ করো না, তোমাকে সত্যি মেরে ফেলবো আমি। আর নিজে গলায় দড়ি দেবো, গলায় দড়ি দিয়ে মরবো আমি। ক্ষমা চাইছি তো তোমার কাছে, বললাম তার কখনো করবো না। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও আমাকে। কেন তুমি আমাকে ঠকালে? আরে আয় দীপু, আয় আয় আয়। আরে আমার তো মনে হয়েছিল তুই আমাদের সাথে দেখা না করে মুম্বাই চলে যাবি। আয় আয়, ভেতরে আয়। এটা কিভাবে হতে পারে? তোমার আর রুহি ম্যাডামের সঙ্গে তো দেখা করারই ছিল। আরে আরে এত বড় বিজনেসম্যান হয়ে তুই পাল্টাসনি, এটা খুব বড় ব্যাপার। এখনো মনে আমাদের জন্য জায়গা আছে। ওনার মনে টনে কিছুই নেই। যদি এরম কিছু হতো তাহলে মুম্বাই থেকে ফিরেছে 10 দিন হয়ে গেছে। আর আজকে এসেছেন একদিন যাওয়ার আগে। জিজ্ঞেস করো। আরে উত্তর দে ভাই। নাও। চা। খান না। চা একটু কড়া হয়েছে, চিনি কম দিয়েছি তো তাই। ও একটু কড়া চাই খায়। আমিও কড়াই খাই। খুব ভালো হয়েছে। চাটা আসলে আমি মাঝে মাঝে খাই আর কি। আচ্ছা, আমি এবার চলি। আরে একটা দরকারি কাজ আছে ছোট্ট। আর তারপর কাল সকাল 10টার ফ্লাইটও আছে। আরে নেক্সট বার এলে একটু লাঞ্চের সময় আসিস। হ্যাঁ, এরকম চা খেয়ে চলে যাস না, নাহলে আবার এরকম চিনি ছাড়া চা খেয়ে যেতে হবে। দেখে নিন আপনার আশেপাশে কিছু পড়ে নেই তো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ। না না, আমি খুব কম ভুলি। আর হ্যাঁ, চাটা অতটাও করা ছিল না, টেস্ট অনুযায়ী ঠিকই ছিল। আচ্ছা, এবার আমি চলি। আরে কি ব্যাপার? নমস্কার আঙ্কেল। ভালো থেকো। পড়াশোনা কেমন চলছে? একদম ঠিকঠাক। হোটেল ম্যানেজমেন্ট করো, অনেক টাকা আছে ওই লাইনে। দেখো, 10 বছরে কোথা থেকে কোথায় চলে এসেছি আমি। আমি তোমাকে ট্রেনিং দেবো হোটেল ম্যানেজমেন্টে, ওকে? হ্যাঁ।
10 বছর ধরে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম এই আংটিটা, কিন্তু আর নয়। এটাকে এয়ারপোর্টে যাওয়ার সময় গঙ্গায় ফেলে দিও, আর এরপরে নিজের মুখ আর দেখিও না। হয়তো অনেক টাকা অর্জন করেছো তুমি, কিন্তু সাহস আজও অর্জন করতে পারোনি। আর যদি সাহস থাকে তাহলে পালিয়ে নিয়ে চলো আমাকে। একসাথে থাকা অনেক হয়েছে রাজা বাবু, এবার বাকি জীবনটা আমাকে ছাড়াই কাটিও। আজ তো তোমার ঘুমই ভাঙবে না কিছুতেই, আর সকালে যখন জ্ঞান ফিরবে আবার তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। ফুস। বাবা, মা, বাবা দরজাটা কেন লক করেছো? বাবা, 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 কি হয়েছে? আসো বসো, সাবধানে। বাবা কি হয়েছে তোমার? আর দরজাটা কে লক করে দিয়েছিল? বাবা, মা কোথায়? দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই নাও, খাও। বাবা, মা কোথায়? মা, 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 বাবা, বাবা, এটা পড়ো, এটা পড়ো। মা আমাদের ছেড়ে চলে গেছে। 18 বছর তোমার সাথে জীবন কাটানো কোনো শাস্তির চেয়ে কম নয়। ব্যাস আর নয়, তুমি আমার আঁচল ধরে ঘুরে বেড়ানো স্বামী থেকে গেলে, কখনো পুরুষ হতেই পারলে না। ছাড়ো, এবার আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমাদের ছেলে বড় হয়ে গেছে, এবার ওর মাকে প্রয়োজন পড়বে না। আর আমার তোমার মতন স্বামীর খোঁজার চেষ্টাও করো না, আমাকে কোথাও খুঁজে পাবে না তুমি। ওই দিন তুমি আংটিটা ফিরিয়ে দিয়েছিলে, তাই না? দেখো আজ আমি তোমার জন্য কি এনেছি। খুব দামি, তাই না? হ্যাঁ, কিন্তু তোমার থেকে বেশি নয়। এনেছো যখন পরিয়েই দাও। এটাকে শুধু নেকলেস ভেবো না, ভাবতে পারো যে আমার তরফ থেকে এটা একটা মঙ্গলসূত্র। কোনোদিনও খুলো না কিন্তু।
আর আমার থেকে বেশি এই নেকলেসটাকে ভালোবেসে ফেলো না, নাহলে আমার মন ভেঙে যাবে। আর যদি তুমি আমার মন ভাঙো, তাহলে আমি তোমার রাজা বাবুর মতো কিন্তু কান্নাকাটি করব না, আমি আমার প্রাণ দিয়ে দেব। কিন্তু তার আগে তোমার প্রাণ নিয়ে নেব। প্রাণ দেওয়ার বা নেওয়ার মতো পরিস্থিতি আসবে না। হ্যালো বলো না কখন আসবে, কতক্ষণ এখানে থাকবো আমি? সুইটহার্ট, নতুন গেস্ট সবে এসেছে, ওদেরকে সেটেল করেই আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি কিন্তু। বাই। এ কি হলো? কেউ এসেছিল, নেকলেসটা নিতে এসেছিল, কেউ এসেছিল এখানে, আমার উপরে অ্যাটাক করলো। তোমরা কোথায় থাকো সবাই? হোটেলে যে ইচ্ছে সে ঢুকে পড়ে, আর তোমরা জানতেও পারো না কিছু। আজ থেকে সিকিউরিটি গার্ড এই ওপরে চাই আমার। যাও গিয়ে খোঁজ করো যে কে এসেছিল। স্যার চলো। কে হতে পারে? চোরই হবে, নেকলেসের জন্যই হয়তো এসেছিল। রাজা আসেনি তো আবার? হয়তো প্রতিশোধ নিতে এসেছিল। রাজা? না না, এতটা সাহস ওর মধ্যে তো 7 জন্ম পরেও আসবে না। রাজা হতেই পারে না। আমার পুরো জীবনটা নষ্ট করে চলে গেলি তুই। আমাদের বংশের সমস্ত সম্মান একবারে ছাই করে দিয়ে চলে গেলি তুই। তোর তো নরকেও জায়গা হওয়া উচিত নয়। যদি আমি ওকে নিজের হাতে পড়াতে পারতাম। দেখ, ওর চিতা জ্বালিয়েছি আমি, জ্বালিয়ে দিয়েছি আমি ওর চিতা। এখানে আগুনে পুড়িয়ে কি হবে? ও তো এখনো বেঁচে আছে, আর ওখানে গিয়ে ও মজা করছে প্রেমিকের সাথে। আরে কি বললি রে তুই? কি বললি তুই? আপনি নিজেকে দেখুন আর নিজের ছেলের অবস্থা দেখুন। ওকে জিজ্ঞাসা করুন কি হয়েছে। আরে কি হয়েছে রে? কি হয়েছে বল 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 বল, কি হয়েছে তোর সঙ্গে? আরে কি বলবো বাবা, এবার এটাই হবে আমাদের সাথে। মা আমাদেরকে ছেড়ে চলে গিয়ে যেভাবে সবার সামনে আমাদেরকে অপমান করেছে, এটা কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তোর সঙ্গে কি হয়েছে বল না। আরে আমি বলছি, শুনুন শুনুন। রোহন সুনিতাকে নোটস দিতে গিয়েছিল। দেখো, আমি তোমাকে এই নোটসটা তো দিচ্ছি, কিন্তু আমাকে কথা দাও যে এই ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি কাউকে বলবো না, তুমি ভরসা রাখো। ভরসা? এতটাও মন দিও না বাবু। যেভাবে তোমার বাবাকে ছেড়ে তোমার মা চলে গিয়েছিল, একদিন ও ফুরুত করে পালিয়ে যাবে। আরে বিদেশি জিনিস রে ভাই, এটা তুই সামলাতে পারবি না। তুই তোর জন্য কোনো বয়ফ্রেন্ড খুঁজে নে, এসব মেয়েদের আমাদের জন্য ছেড়ে দে। কি ঠিক বলছি তো আমি? এই আরে আরে দাঁড়া না, কেন কি হয়েছে? বড়লোক মায়ের ছেলে, কিছু তো বল। মায়ের সোনা ছেলে, 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 মায়ের সোনা ছেলে। আরে এখান থেকে চলে যা, বিরক্ত করিস না আমাকে। ছেড়ে দে বলছি। তুলবি? আরে, হ্যাঁ কি তুলবি। হয়েছে কি? আরে কেন মারছো? কি হয়েছে কি? আরে সবকিছু রোজই হয়, আর আজ পাড়াতে রুহি বৌদিকে নিয়ে কত না কথা হচ্ছিল। ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা আমাদের পুরো জীবনটাকে নরক করে দিল।
কি করব আমি এখন? আর কি বা করতে পারি আমি? কি করব আমি? আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। বল, কি করতে পারি আমি? হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। কোথাও নিজের মুখ দেখাতে পারছি না। যদি ওকে সামনে পাই না, তাহলে আমি ওকে মেরে ফেলবো বলে দিলাম। অন্তত মারার পর মাথা উঁচু করে বাঁচতে তো পারবেন। এরপর আমি যা বলবো মন দিয়ে শুনুন। 5 লাখ টাকা খরচ করতে পারবেন? 5 লাখ? কি বলছেন আপনি বাবা? দেখুন, আমি আমার মাকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমার বাবাকে আমি হারাতে চাই না, ঠিক আছে? সো প্লিজ, আপনার যে আইডিয়া আছে সেগুলো আপনি নিজের কাছেই রাখুন আর চলে যান এখান আরে থেকে। আরে আমার কথা শোন। আমি কিছু শুনতে চাই না। আমরা যেভাবে অপমানিত হয়েছি সেগুলো সহ্য করে নেব, কিন্তু আপনি যে আমাদেরকে করাতে চাইছেন সেটা আরে, কখনোই আমার সম্ভব হবে না, কথাটা ঠিক তো আছে? শোনো একবার। না, আমি কিছু শুনতে চাই না, চলে যান এখান থেকে প্লিজ। আমি বলছি, বাবা বলো না এনাকে। আমার কথা শোনো। চলে যান প্লিজ। আমি যেটা বলছিলাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? চলে যান, আরে চলে যান আরে এখান থেকে। একবার যদি শুনতে। চলে যান। আসো বাবা, বিশ্রাম নাও। বাবা, বাবা, ওঠো, খাবারটা খেয়ে নাও। ওঠো, আস্তে। তুই খাবি না? আমি পরে খেয়ে নেবো বাবা, আগে তুমি খেয়ে নাও। এ নাও, খাও বাবা। না বাবু। বাবা, সারা জীবন এভাবে কি করে কাটাবি রে তুই? যা যা, কোথাও একটা চলে যা তুই, যেখানে মন চায় তোর। যা টাকা লাগে দিচ্ছি আমি। যা গিয়ে অন্য কোনো শহরে বাড়ি নিয়ে থাক। আমি এখানেই সারা জীবন বাবা। কাটিয়ে দেবো আমি। বাবা, তার কোনো দরকার নেই। আমরা আমাদের সম্মান তো এই শহরেই হারিয়েছি, তাই না? তাই আমরা আমাদের সম্মান এই শহরেই আবার ফিরে পাবো। চোখে চোখ রেখে সবার সাথে কথা বলবো, আর আমি তোমার সাথেই থাকছি, কোথাও যাচ্ছি না। আর তুমি দেখে নিও, আমি এত বড় মানুষ হব, এত বড় মানুষ হব, কেউ আমার সামনে যদি জোরে কিছু কথা বলে সেটা বলার আগেও দুবার ভাববে। তুমি একদম টেনশন নেবে না বাবা। তুমিও কাল থেকে কাজে যাবে, আর বাড়িতে বসে থাকবে না। সবকিছু আগের মতো হয়ে যাবে, একদম ঠিক, একসাথে। হ্যাঁ। প্রমিস করো। হ্যাঁ। নে, খা। মুখটা খোল। রোহন, রোহন! এই, কি হয়েছে বাবা? ওই দেখ 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 দেখ, যা কিছু কর, ছেড়ে ওগুলো। ছেড় ছেড় ভাই, ছেড়। কতগুলো পোস্টার ছিড়বি? সারা শহরে এই পোস্টার লাগাবো। মারবো না আমি তোকে। চল।
দেখা অনেক হয়েছে রাজা বাবু, এবার বাকি জীবনটা আমাকে ছাড়াই কাটিও। আজ তো তোমার ঘুমই ভাঙবে না কিছুতেই, আর সকালে যখন জ্ঞান ফিরবে আবার তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। ফুস। ঠিক আছে, তুমি তুমি কিচেনে দুজন ওয়ার্কার রাখো, কিন্তু হাউসকিপিং এর কাজ ওদেরকে দিয়েই করিও, ঠিক আছে? ওকে। আমি আজকেই মুম্বাই যেতে চাই, আমি এখানে আর থাকতে পারছি না। আমি তো ওখানে যেতে বারণ করেছিলাম তোমায়। কেন গেলে তুমি? যেটা ছেড়ে চলে এসেছো সেটা আবার কেন মনে করছো? তোমার কোনো স্বামী বা সন্তান ছিল, এখন এখন সেটা ভুলে যাও। সব ভুলে গিয়েছিলাম, সেই জন্যই তো তোমার সাথে পালিয়েছিলাম। কিন্তু জানি না কেন হঠাৎ করে সবকিছু মনে পড়ে গেল। তুমি তোমার মন পাল্টে ফেলছো না তো আবার? কিসব কথা বলছো? এত দিন এত রাত তোমার সাথে থাকলাম, এখনো বিশ্বাস করে উঠতে পারোনি? মনে রেখো, আমি আমার ফেরার সমস্ত রাস্তা বন্ধ করে তোমার সাথে এসেছি। যদি এখনো সন্দেহ করো তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। আজকের পর থেকে এই শহরে তুমি কোনোদিনও আসবে না। চলো মুম্বাই। একজন মহিলা যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য শুধুমাত্র মা এবং স্ত্রীর মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করেনি, এমনকি একজন মহিলা হিসেবে নিজের অস্তিত্বের উপর প্রশ্ন তুলে দিয়েছিল। ঈশ্বর জানেন এই অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার জীবন তাকে কোন রাস্তায় নিয়ে চলেছিল। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। সাধারণত এই ধরনের সম্পর্কের ভিত্তি অন্তঃসার শূন্য হয়, যেগুলো রূপ, অর্থ এবং লালসার উপর নির্ভর করে টিকে থাকে। রুহি জীবনে যে স্বাধীনতা চেয়েছিল সেটা কি সত্যি সত্যি স্বাধীনতাই ছিল? নিজের 18 বছরের পুরনো সম্পর্ককে হত্যা করে যে নতুন সম্পর্ক সে সূচনা করেছিল, সেই সম্পর্কে কি আনন্দ ছিল? আসলে এরকমটা তো নয় যে তার চঞ্চল মতি তাকে কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত করাচ্ছিল, আর আগামী দিনের ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে তার পুরোপুরি কিছুই জানা ছিল না। কি হয়েছে? তুমি তো নিচে যাচ্ছিলে তাই না? একটু আগে তো যাচ্ছিলাম, কিন্তু এবার কিছুক্ষণ পরেই যাব। আরে বাহ বর্মা বাবু, আজকে 12টা বাজার আগেই? স্যার, এটা উইকেন্ডে অফলাইন অনলাইন ডিমান্ড দুটোই বেড়ে গেছে। আমিও ভাবছি যে থাকার জন্য আশেপাশে একটা ফ্ল্যাট নিয়ে নিই। ওকে, তাহলে টপ ফ্লোরে 4টে ডিলাক্স আর 2টো এক্সিকিউটিভ রুম ফ্রি হয়ে যাবে, তাই না? ঠিকই বলছেন। আর এই উইকেন্ড রাশ ম্যানেজ করবার জন্য আমাদের হাউসকিপিং আর কিচেন স্টাফ দরকার, দুটোই বাড়াতে হবে। ওকে। গুড মর্নিং রিসেপশন। সব জায়গায় খুঁজে নিয়েছি, কিন্তু এই নেকলেসটা কোথাও পাচ্ছি না। মনে হয় কেউ চুরি করেছে। চুরি? আমি বলেছিলাম না নেকলেসটা কোনোদিনও হারিও না। জানো কত দাম ছিল ওটার?
কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টাও করো না। ভালোবাসি আমি তোমাকে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। নিজের ইচ্ছে পালিয়েছিলাম, আর মনে রেখো সমাজের সমস্ত নিয়ম আমি ভেঙে দিয়ে 18 বছরের বৈবাহিক জীবন ভাঙা মহিলা কখনো কোনো পুরুষের শিকার হয় না। আবার যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, প্রাণে মেরে দেবো আমি। আমার মনে হয় আপনার হোটেল স্টাফেদের মধ্যে কেউ হবে। দেখুন, 6 মাস আগেও আমার উপরে অ্যাটাক করা হয়েছিল, আর তার হাতে ছুরিও ছিল। মানে কেউ আপনাকে প্রাণে মারতে চায়, কাউকে সন্দেহ করেন? আপনারা দুজন স্বামী স্ত্রী? না, মানে কিছুদিনের মধ্যে বিয়ে করব। ওয়েল, প্রথমে হোটেল স্টাফেদের তল্লাশি নিতে হবে। আমি দুজন কনস্টেবলকে পাঠাচ্ছি। স্যার, আমার হোটেলের বিজনেস নাম খারাপ হয়ে যাবে। আপনি আপনি প্লিজ ওদেরকে এখানেই ডেকে নিন। ঠিক আছে। বিগত 8 বছর ধরে প্রতিদিন সকালে উঠে আমি আই লাভ ইউ বলতাম। কি কমতি রেখেছিলাম আমি? কি করিনি তোমাকে সুখী রাখার জন্য আমি? পুরো পাড়ার লোক আমাকে বলতো আমি বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকি, কিন্তু আমি তাতে কিচ্ছু মনে করিনি। আর তোমাকে সারা জীবন ভালোবেসেছি। কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না। 18 বছরের বৈবাহিক জীবন ভাঙা মহিলা কখনো কোনো পুরুষের শিকার হয় না। আরে আমার গায়ে হাত তুলেছো তুমি? আমাকে নিজের ছেলে আর স্বামীর মতো ভাবছো নাকি তুমি? আজ তোমাকে দেখাবো আসল পুরুষ মানুষ কাকে বলে। আজ পর্যন্ত তুমি আমার ভালোবাসা দেখেছো। তোমার নিজের রূপের উপর আর যৌবনের উপর বেশি অহংকার, তাই না? হ্যালো, হোটেল হোমলি হলিডে গেস্ট হাউস। আই এম সো সরি, পুরো ফুল আছে। হ্যাঁ, ম্যাম ম্যাম হ্যালো, হোটেল হোমলি হলিডে গেস্ট হাউস। আমি বিশানগড় পুলিশ স্টেশন থেকে বলছি। নেকলেসটা পাওয়া গেছে, আর নেকলেস চোরকেও ধরা হয়েছে। আপনি আপনার স্যারকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ,
বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও। স্যার উনি তো এখানেই রুহি ম্যাডামের সঙ্গে ছিলেন, দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। রুহি ম্যাডাম হোটেল ছেড়ে চলে গেছেন আর সঙ্গে নিজের লাগেজও নিয়ে গেছেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত রোড নাকাবন্দি করে দাও আর হোটেল সিল করে দাও। কোনো গেস্ট যেন চেক আউট করতে না পারে। প্রত্যেকের তল্লাশি নাও, কুইক। আর হ্যাঁ, তোমরা কেউ হোটেলের বাইরে যাবে না, আর যখনই ডাকা হবে পুলিশ স্টেশনে আসবে। সবার প্রথমে রুহির উপর প্রাণহানিকর আক্রমণ, তারপর নেকলেস চুরি, আর এখন দীপুর হত্যা। আসলে কি এই অপরাধ তিনটেই একে অন্যের সাথে যুক্ত ছিল, নাকি পরিণতি ছিল রুহির অনৈতিক স্বাধীনতার, নাকি দীপুর মতো কোনো খারাপ মানসিকতার মানুষ? আসলে কে করেছিল দীপুকে হত্যা? রুহিকে প্রথম থেকেই অন্যায়কারিনী বলে মনে হচ্ছিল, তাহলে কি সেই দীপুকে এইভাবে হত্যা করেছিল? সন্দেহের তীর ছিল রুহির দিকেই। কিন্তু কথায় আছে না, উপর থেকে যা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। অন্যায়ের অনেকগুলো চেহারা থাকে। পুলিশ সমস্ত চেহারাকেই সন্দেহ করে, কিন্তু অনেক সময় আসল দোষীর চেহারা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। হোটেলের সমস্ত স্টাফ এবং গেস্টদের তল্লাশি নেওয়া হলো, জিজ্ঞাসাবাদও করা হলো। পুলিশ এই সমস্ত অন্যায়ের জন্য দায়ী হিসেবে রুহিকে গ্রেফতার করে নিয়েছিল। আর একজন প্রাইম সাসপেক্ট হিসাবে শুধুমাত্র রুহিকেই নয়, ওই নেকলেস যে চুরি করেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। এটাই আপনার নেকলেস? নেকলেস তো পাওয়া গেল, এবার আমাদের বলুন যে নেকলেসটা দিয়েছিল তাকে মারলেন কেন? মেরে দেওয়ার ইচ্ছেতে হচ্ছিল, মেরেও দিতে পারতাম। মরে গেছে ও, তাই তো আমি ভীষণ খুশি। দেখুন, আপনার বিষয়ে আমরা সবটাই জেনে গেছি। আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু আমি ওকে মারিনি। সেটা আমরা খোঁজ নিয়ে জেনে যাব, কিন্তু ততদিন পুলিশ কাস্টাডিতে থাকতে হবে। স্যার আমি নেশা করি, লোভী, চুরি করি, কিন্তু স্যার আমি খুনি নই। স্যার আমি হোমলি হলিডের গেস্ট হাউসের কিচেনে কাজ করি। আর প্রথম দিন যখন দীপু স্যার রুহি ম্যামকে হোটেলের বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছিলেন, আমার নজর ওই নেকলেসের উপর পড়েছিল। আর স্যার তখন থেকে আমি ওটার অপেক্ষায় ছিলাম। আর তার পরের দিনই আমায় গ্রামে ফিরতে হতো। আর আমি ভাবলাম যে যাওয়ার আগে বড় কোনো একটা কাজ করে ফেলি। স্যার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি চুরি করতে পারিনি। তারপর পরের দিনই আমার নিজের গ্রাম বেনারসে ফিরে যাই। 4 মাস পরে গ্রামের বাড়ি থেকে ফিরে আসি। তারপর অনেকবার চেষ্টা করেছিলাম, আর ওই দিনটায় ভাগ্যটা সাথ দিয়ে দিল। কি হয়েছে? তুমি তো নিচে যাচ্ছিলে, তাই না? কিছুক্ষণ আগে তো যাচ্ছিলাম, ভাবলাম একটু পরেই না হয়ে যাব। স্যার আমি নেকলেস নিয়ে পালিয়েও গিয়েছিলাম। তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আর স্যার রুহি ম্যামকে আমি চিনি, উনি আমাদের পাড়ায় থাকতেন। স্যার ভদ্রমহিলার সুবিধার নয়। ওই নির্লজ্জ বেহায় মেয়েটা আমাদের পুরো জীবনটাকে নরক করে দিয়েছে। আমার যতদূর মনে হয় এই মার্ডারের পিছনে একটা প্ল্যানিং আছে। অপরাধী আগে থেকেই হোটেলে গা ঢাকা দিয়ে বসেছিল, কিন্তু প্রশ্ন হলো এটাই যে স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, কিচেনে একজন স্টাফকে দেখা যাচ্ছে না। চন্দন বলে কেউ ওনার জায়গায় চাকরিতে রেখেছে। সেই খবর ম্যানেজার দেয়নি কেন আমাদের? কারণ স্যার ম্যানেজার প্রত্যেক মাসে স্যালারি থেকে 30% কমিশন নিজেই খায়। আর স্যার নেকলেসের কিছু অংশ উনিও পেতেন স্যার। আর ওই কিচেন স্টাফ সে কে? স্যার সেটা তো উনিই বলতে পারবেন। ঠিক আছে, ওই চন্দনকে ভালো করে দলাই মালাই করো। যখন ওষুধ ঠিক মতো পড়বে ও নিজেই সবটা বলে দেবে। স্যার গো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, কিছু করিনি স্যার।
বলছি বলছি স্যার বলছি বলছি বল। পালা, পালা। এই ধরো, পালা কোথায় যাবি? চল রোহন চল, বাবা, এদের নিয়ে চলো। হ্যাঁ, আমি ওর গলা কেটেছি, কিন্তু আমি সত্যি ওকে মারতে ওখানে যাইনি। আমরা তো ওই ডাইনি মেয়েটাকে মারতে গিয়েছিলাম যে আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। ওই ডাইনি মেয়েটাকে মারতে গিয়েছিলাম যার জন্য আমরা এইভাবে অপমানিত হয়েছি। স্যার, আমাদের জীবনটা শেষ করে দিয়েছে, ও শেষ করে দিয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমাদের ঘরের বাইরে পোস্টারগুলো দেখেছিলেন তো? পাড়ার দুজন ছেলে আমাদেরকে অপমান করে মারধর করে চলে গেল। ভেতর থেকে মরে গেছিলাম স্যার, ঝাঁঝরা হয়ে গেছিলাম। সেই রাত্রে আমরা ঘুমোতে পারিনি স্যার, সারা রাত্রি কেঁদেছি, শুধুই কেঁদেছি। তারপর চন্দন এলো। দেখুন, আপনি বললেই আমি এখান থেকে চলে যাব, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, দেবো তোমাকে 5 লাখ। এবার বলো পরের প্ল্যান কি? এই হলো কথার কথা। এইবার চোখের জল মুছুন, একটু হাসুন, তারপর প্ল্যান বলছি। চলুন মুম্বাই। আর তারপর আমি মুম্বাই এসেছিলাম। আর স্যার, এখানে আমি কিচেনে হেল্পারিং এর কাজ করছিলাম। প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। তারপর একদিন আমি বাবাকেও এখানে ডেকে নিলাম। স্যার, যারা আমাদেরকে এরকম অপমান করতে ছাড়েনি, তাদের এরকম বিলাসবহুল জীবনযাপন দেখে আমার খুব রাগ হতো স্যার। আর যখন আমি ওকে দীপুর সঙ্গে দেখতাম না, তখন স্যার আমি ওর জীবনটাকে নষ্ট করে দিতে চাইছিলাম, মেরে ফেলতে চাইছিলাম। সেই জন্য আমি একদিন ওই রুমের চাবিটা আমি রিসেপশন থেকে চুরি করেছিলাম স্যার। কারণ আমরা জানতাম যে ওরা দুজন ওই রুমে থাকে। আর ওই দিন তো আমি প্রথম থেকেই তাক করেছিলাম সুযোগের অপেক্ষায়, কিন্তু হঠাৎ করেই ম্যানেজারটা চলে এলো বলে আমাকে লুকিয়ে পড়তে হলো। তুমি নিজের রূপ নিয়ে, নিজের যৌবন নিয়ে বেশি অহংকার করো, তাই না? ও চলে গেল, আর ওর যাওয়ার পর বাবাও এখানে চলে আসে। সবকিছু একদম শান্ত ছিল স্যার। তারপরে হঠাৎ দরজা খোলার আওয়াজ, আর খুলে দেখি যে আরে কি করছিস? দীপু ভেতরে আছে, চুপ। স্যার, সত্যি আমাদের এই ব্যাপারটা নিয়ে আফসোস নেই যে আমরা দীপুকে মেরে ফেলেছি। আমাদের শুধু এই ব্যাপারটা নিয়ে আফসোস হচ্ছে যে আমরা ওই ডাইনি মেয়েটাকে মারতে পারলাম না, যে আমাদের জীবনটা শেষ করে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। শুধু এই ব্যাপারটা নিয়ে আফসোস স্যার। স্যার, ওর তো মৃত্যুর থেকেও বড় সাজা হওয়া উচিত, দেখে নেবেন আপনি। আপাতত তোমরা দুজন শাস্তির জন্য তৈরি হও। রুহির চরিত্রহীনতা 3টে জীবন নষ্ট করে দিয়েছিল। সমাজের তিরস্কার এবং অপমানের জন্য রাজা এবং রোহন প্রতিশোধের আগুনে পুড়ে হত্যাকারী হয়ে গেছে। প্রশ্ন এখন এটাই, এই রাজা এবং রোহনের দোষের থেকেও বেশি কি রুহির দোষ ছিল? আসলে নয়, একদমই নয়। আমাদের সমাজে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো সম্পর্কের টানাপোড়েন এই পরিস্থিতিতে পৌঁছয় যে বহু বছরের সম্পর্ক এক মুহূর্তে নষ্ট হয়ে যায়।
সংস্কারের গরিমা ধূলিসাৎ হয়। হ্যাঁ, এটা সত্য যে সম্পর্কের শূন্যতা অনেক দুঃখ দেয়, কিন্তু এরকম অবস্থায় আমাদের সাবধানে পা ফেলা উচিত। নিজেদের মনে তৈরি হওয়া প্রতিশোধ স্পৃহাগুলোকে নিজের কন্ট্রোলে রাখা খুবই জরুরি, আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া আরো বেশি জরুরি। ওই কথায় আছে না যে যদি আমাদের মনেও একটা আদালত থাকতো যাতে ন্যায় বিচার নয় ক্ষমা করার ক্ষমতা থাকতো। এই কথাটা মাথায় রাখবেন যে অন্যায় আমাদের ধারণ করে না, আমরা অন্যায়কে ধারণ করি। আমি আশা রাখবো যে আপনারা কেউ এরকম কিছু করছেন না। এরই সাথে সাথে আমি অমিত পাচুরি আজকের এই গল্প নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।